লন্ডনে গিয়ে দেখা করে তারপর এই বোর্ড গঠন করেছেন। তো এগুলো আসলেই লজ্জাজনক, দুঃখজনক। তো আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমাদের আজকের যে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি সেটা আমি এখন পাঠ করছি। বিসিবি নির্বাচন 2026 গঠনতন্ত্র লঙ্ঘন, রাজনৈতিক দখলদারিত্ব ও পরিবারতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে জিম্মি করার সুপরিকল্পিত অপচেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন 2026কে ঘিরে একের পর এক গঠনতন্ত্র লঙ্ঘন, তদন্ত কমিটির সুপারিশ উপেক্ষা, রাজনৈতিক প্রভাব বিস্তার, পরিবারতন্ত্রের নগ্ন প্রদর্শন, বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। তাতে দেশবাসীর সামনে একটি ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেটকে একটি বিশেষ রাজনৈতিক ও পারিবারিক বলয়ের নিয়ন্ত্রণে নেওয়া নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। যে তদন্ত কমিটি পূর্ববর্তী পরিচালনা পর্ষদের কথিত অনিয়ম তদন্ত করেছিল, সেই কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের পরিবর্তে কার্যত ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে। বিসিবির গঠনতন্ত্র, নির্বাচনী বিধিমালা এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের মতো মৌলিক সুপারিশগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করায় জনমনে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে, তদন্ত কমিটি কি সত্যি সুশাসন প্রতিষ্ঠার জন্য গঠিত হয়েছিল, নাকি এটি ছিল পূর্বপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ার? গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে 4 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কাউন্সিলর তালিকায় পরিবর্তন এনে প্রকৃত ক্রীড়া সংগঠকদেরকে সরিয়ে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে ব্যক্তি নির্বাচন এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এর মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার পাশাপাশি ক্রিকেট প্রশাসনকে দলীয়করণ ও পরিবারতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, কাউন্সিলর মনোনয়ন ও পরিচালক পদে অংশগ্রহণের ক্ষেত্রে ক্রীড়া সংগঠকদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তি, ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত নেতৃবৃন্দ, বর্তমান এমপি মন্ত্রীদের পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয় স্বজনদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। ফলে বিসিবি ধীরে ধীরে একটি জাতীয় প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও পারিবারিক আধিপত্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। পরিচালক পদেও একই চিত্র ফুটে উঠেছে। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের পরিচালক পদে নিশ্চিত করার পাশাপাশি পরিচালক পদে বহু প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিকারের নির্বাচন, নাকি পূর্ব নির্ধারিত ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য একটি সাজানো স্ক্রিপ্টেড নাটক? ই ভোটিং ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ নির্বাচনী পদ্ধতি হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি একটি নির্দিষ্ট পক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার হাতিয়ারে পরিণত হয়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৭৬ জন ভোটারের মধ্যে ৩৯ জন ইতোমধ্যে ই ভোট প্রদান করেছেন, যা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। কিন্তু এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা এবং স্বচ্ছ ব্যাখ্যার অভাব সন্দেহ ও অবিশ্বাসকে আরো গভীর করে তোলে। একই সঙ্গে পরিচালক পদপ্রার্থী কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে ঘিরে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধের অভিযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ জনমনে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে। পরিচালক পদে নির্বাচন করা ফাহিম সিনহার দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ সাংবাদিকদের প্রকাশ্যে গালি ও হুমকি দেওয়ার মতো দৃশ্যতা দেখাচ্ছেন। এছাড়াও ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করা সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পুর বিরুদ্ধে এক ক্রীড়া সংগঠককে অস্ত্রের মুখে অপহরণ করার মামলা চলমান আছে। তার বিরুদ্ধে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি এবং কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এইসব অভিযোগে জবাবদিহিতা নিশ্চিত না করে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করার প্রচেষ্টা বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে কার্যত উপহাসে পরিণত করেছে। আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি 2 জন প্রতিনিধি বাংলাদেশ সফরকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বাস্তবতা আড়ালের
অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটা খোদ বিসিবির বিরুদ্ধে। যদি সত্যি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তবে তা বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি দেশে কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা ও প্রাণের স্পন্দন। কিন্তু আজ ক্রিকেটকে রাজনৈতিক দখলদারিত্ব, পরিবারতন্ত্র এবং গোষ্ঠী স্বার্থের বলয়ে বন্দী করার যে অপচেষ্টা রয়েছে তা শুধু ক্রিকেটের জন্য নয়, দেশের ক্রীড়া সংস্কৃতির জন্য বিপজ্জনক। আমরা অবিলম্বে বিসিবি নির্বাচন 2026-এ সংগঠিত অনিয়ম, গঠনতন্ত্র লঙ্ঘন, কাউন্সিলর তালিকা পরিবর্তন, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিবারতন্ত্র, ভোটিং, বিতর্কিত ব্যক্তিদের অংশগ্রহণ এবং আইসিসি প্রতিনিধিদের সফর সংক্রান্ত ঘটনাবলী স্বচ্ছতা নিরূপণ করা ক্রিকেটের স্বার্থে অতীব জরুরি বলে মনে করছি। অন্যথায় ইতিহাসের কাছে এই দায় এড়ানোর কোনো সুযোগ থাকবে না। কারণ ইতিহাস বারবার সাক্ষ্য দিয়েছে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক আনুগত্য, পরিবারতন্ত্র, গোষ্ঠী স্বার্থবাদ এসবের কাছে জিম্মি করার অপচেষ্টা কখনো স্থায়ী হয়নি। ক্ষমতার ছত্রছায়ায় বেড়ে ওঠা কৃত্রিম আধিপত্য একসময় ভেঙে পড়ে, কিন্তু জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি এবং জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের দায় চিরকাল বহন করতে হয়। বন্ধুগণ, আমরা বেশ কয়েকজন পরিচালক পদের যে প্রতিদ্বন্দ্বী তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আলোকপাত করব। ঢাকা বিভাগের ক্রীড়া সংস্থায় প্রার্থী হিসাবে আছেন সাইদ বিন জামান, যার রাজনৈতিক পরিচয় হচ্ছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা SM আব্দুল্লাহ আল ফুয়াদ, জামালপুর 5 সদর আসনের MP অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের বড় ভাই। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন এর সরকার মনোনীত প্রশাসক। চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী, যিনি পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনির চাচা। ফেনী জেলা ক্রীড়া সংস্থা শরীফুল ইসলাম অপু, যিনি ফেনী পৌর যুবলীগের নেতা হিসেবে এলাকায় পরিচিত। খুলনা জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী হিসেবে আছেন শফিকুল আলম, যিনি খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। যশোর জেলা ক্রীড়া সংস্থা শান্তনু ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলামের ছোট ভাই। বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রার্থী হিসাবে আছেন মোহাম্মদ মিজানুর রহমান, যিনি আওয়ামী লীগের উপকমিটির সদস্য, বরিশাল বিসিকের জমি অবৈধ দখলকারী, বিএনপি নেতৃবৃন্দের উপর হামলাকারী হিসেবে মামলার আসামি। ভোলা জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী, ভোলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। রাজশাহী বিভাগের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী হিসাবে আছেন মীর শাকরুল আলম সীমান্ত, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহেল আলমের ছেলে। রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী হিসেবে আছেন মির্জা ফয়সাল আমিন, যিনি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে ক্রীড়াকে আমাদেরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। আমি আমার বক্তব্যের পরিসর বাড়াচ্ছি না। আমার পরবর্তী বক্তাকে অনুরোধ করব যে আমাদের বাকি কাউন্সিলরদের যে বিস্তারিত তথ্য এবং ইলেকশন নিয়ে সামগ্রিক পর্যালোচনা নিয়ে তিনি যেন আলোচনা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আহনাব সাইদ খান ভাইকে। এমনি ওপেন গলায় বলবো, ঠিক আছে। আমাদের ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি আপনারা জানেন, এটা আমাদের পাঠ করে শুনিয়েছেন আমাদের এনসিপি ক্রিয়াশীল সম্পাদক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেছেন আমাদের ক্রিয়াশীল সম্পাদক আহনাব সাইদ খান।
অনেকে নিচ্ছে তো এটা একটু ওপেন রাখতে হবে আর কি। তো আমরা এই প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দিয়ে দিব আর কি, এটা আপনারা পেয়ে যাবেন। আর আমাদের প্রেস বিজ্ঞপ্তির মূল বক্তব্য ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে যে আমরা আসলে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর এই পরিবর্তিত বাংলাদেশে চেয়েছিলাম যে একটি পরিবারতন্ত্রবিহীন রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ক্রীড়াঙ্গন, এবং বাংলাদেশে যে কয়টা মানে খেলাধুলার ইভেন্ট আছে তার ভিতরে ক্রিকেট হচ্ছে আমরা সর্বোচ্চ আমরা বলি যে 1 নাম্বার আর কি ধরা যায়, কারণ ক্রিকেট বোর্ড হচ্ছে সবচাইতে সমৃদ্ধ বোর্ড। এবং আমরা অতীতে দেখেছি এই ক্রীড়া বোর্ডকে কেন্দ্র করে ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করেছে। একজন ব্যক্তি বারবার সেট আপ করে ইলেকশন করে প্রায় 1 যুগের বেশি তিনি ক্ষমতা বিসিবির ক্ষমতা ধরে রেখেছিলেন, এবং কিভাবে আমাদের জাতীয় যেই ক্রীড়াবিদ আছেন বিশেষ করে সাকিব আল হাসান মাশরাফিকে তাদেরকে কিভাবে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে সেটারও একটা আমরা পথ পরিক্রমা আমরা দেখেছি। সাকিব আল হাসানের সেই বিখ্যাত ছবিটা আপনারা দেখবেন, নাজমুল হাসান পাপনের পা ধরে বসে থাকার যে চিত্রটি বলা যায়, এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তার বাসায় খাবার রান্না করে পাঠানো এবং তাকে পর্যায়ক্রমে এক প্রকার একটা কাউন্সিলিং এর ভিতরে রাখা, 18 সালে ইলেকশনে না এনে পরবর্তীতে 24 ইলেকশনে নিয়ে আসা, এই ক্রিকেটারদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা, আমরা এই সকল কিছু কিন্তু বিগত সময়ে দেখেছি এবং এটার একটা সাইড ইফেক্ট আমরা দেখেছি। সাকিব এবং মাশরাফিকে আমরা সবসময় চেয়েছিলাম রাজনীতির ঊর্ধ্বে রাখতে, এবং বাংলাদেশে রাজনীতির ঊর্ধ্বেও সাকিব এবং মাশরাফি তাদের কিন্তু একটা ফ্যান বেস ছিল। এই টোটাল জিনিসটাই কিন্তু নষ্ট হয়েছে মূলত এই রাজনীতিকরণের কারণে। আজকে আমরা একই বিষয়ে আমরা পুনরাবৃত্তি দেখছি যে ক্রীড়াবিদদেরও এক প্রকার রাজনীতিবিদদের কাছে ধর্ণা দেওয়া, ঠিক আছে, তাদের সান্নিধ্য নেওয়া, এই বিষয়গুলো আমরা দেখছি। এবং পরিবারতন্ত্র, যেটা ইতিমধ্যে আমাদের আনোয়ার সাহেব খান বললেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিভাবে বোর্ডটাকে দখল করে নিচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিভাবে টাকার মাধ্যমে ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠানগুলো, এলাকাভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে দখল করে নিচ্ছে, এই বিষয়গুলো এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। আবার একই সাথে আমরা দেখি যে বিভিন্ন সময় বিশেষ করে নারী ক্রিকেটারদেরকে বা নারী ফুটবলারদেরকে তাদের প্রপার যে পাওনাটা সেটা দেওয়া হয় না, তাদের ফ্যাসিলিটি দেওয়া হয় না, জিম ফ্যাসিলিটি পায় না, বেতন ভাতা ঠিক মতো পায় না, এই বিষয়গুলো থাকে। এত এত টাকা পয়সা, এত এত টাকাওয়ালা মানুষ, অথচ তৃণমূলে রাজনীতির এই বলয়ের বাইরে যারা খেলাটাকে অ্যাটলিস্ট খেলে তাদের এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা প্রপারলি পাচ্ছে না। তো আমাদের মূল দাবি এটাই যে আমরা পরিবর্তিত বাংলাদেশে এটাই চেয়েছিলাম যে আমরা বাংলাদেশটাকে একটা পরিবারতন্ত্র, দখলদারিত্ব এবং রাজনীতির প্রভাবমুক্ত একটা ক্রীড়াঙ্গন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইতিমধ্যে আমরা আমাদের মূল পর্বে শেষ পর্বে চলে এসেছি। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের আজকে স্পোর্টস সেল যে সংবাদ সম্মেলনটার আয়োজন করেছে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট, মানে আমরা যে সকল স্পোর্টসে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটা উপস্থিতি আছে তার মধ্যে ক্রিকেটকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। কিন্তু সেই ক্রিকেটকে যেভাবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রকল্প হাতে নিয়েছে সেটা খুবই উদ্বেগজনক, এবং তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন, যেটাকে আসলে 2014 সালের আওয়ামী লীগের যে একটা হাসিনার যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতার যে নির্বাচনের যে স্টাইল দেখেছিলাম এর সাথে এই নির্বাচনের একটা হুবহু স্ট্রাকচারাল মিল আমরা দেখতে পাই, যেখানে আমাদের ইতিমধ্যেই কিন্তু বলেছেন প্রমাণসহ আপনাদের কাছে এটা সম্ভবত এই কাগজপত্রগুলো চলে গেছে যে কিভাবে যারা বিভিন্ন পদে আসছেন ইনক্লুডিং সভাপতি, যিনি সভাপতি হবেন তার কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এবং এই তামিম ইকবাল তিনি বাংলাদেশে একজন বরেণ্য ক্রিকেটার ছিলেন। তার ব্যাপারে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন শেখ হাসিনা জুলাই মাসে জুলাই গণহত্যার একেবারে একটা উত্তুঙ্গ সময় যখন রাস্তায় লাশ পড়ছে তখন গণভবনে গিয়ে যিনি শেখ হাসিনার সাথে দেখা করে এসেছিলেন 3 তারিখে তিনি হচ্ছেন তামিম ইকবাল। এবং এই তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বিএনপির সাকিব আল হাসান হবেন। এখন তিনি এই যে বিএনপি যেভাবে তার, আপনারা জানেন যে ক্রীড়ামন্ত্রী, বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী কে? বর্তমান প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন ক্রীড়ামন্ত্রী।
এবং তিনি একজন তার মাইম্যান বসিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর জায়গায়, যিনি নির্বাচনে হেরেছেন, আমিনুল ইসলাম সাহেব। এবং তার ব্যাপারে স্থানীয় পুলিশ অফিসার থেকে সবাই বলছে যে উনি আমাদের এমপি, মানে তাকেই তারা এমপি মনে করে। এই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করার পরে বারবার বলেছেন, ক্রীড়ামন্ত্রী যিনি তিনিও বলেছেন যে আমরা ক্রিকেট সহ স্পোর্টসকে দলীয়করণের ঊর্ধ্বে রাখবো, আমরা এর মধ্যে দলীয়করণ করবো না। এবং এটা তাদের নির্বাচনী ইশতেহার যদি দেখেন, 31 দফা যদি দেখেন, সর্বত্র তারা বলেছে যে বাংলাদেশের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে তারা দলীয়করণ করবেন না, এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। তো কি মাত্রায় তারা মুনাফেক যে 3 মাসের মধ্যে যে দখলবাজিটা করতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অন্তত কয়েক বছর লেগেছিল, সেটা তারা মাত্র 3 মাসের মধ্যে সাকসেসফুলি বাংলাদেশ ক্রিকেটকে মানে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই কিন্তু বিএনপি সরকার করেছে। এবং তারা ফ্যামিলি কার্ডের কথা আপনাদেরকে বলছে, কিন্তু এখানে আপনারা অনেকে স্পোর্টস জার্নালিস্ট আছেন, আমি জানি যে বিএনপির সবচেয়ে চমকপ্রদ ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে দেওয়া হচ্ছে। আপনারা এই যে অ্যাডহক কমিটিটা যদি দেখেন, এক স্থায়ী কমিটির, বিএনপির স্থায়ী কমিটির 3 জন গুরুত্বপূর্ণ নেতার 3 সন্তান অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন। সম্ভবত তারা নির্বাচনও করবেন এবং এই অ্যাডহক কমিটিকে আবার তারা নির্বাচনও করাবে। তাহলে ফ্যামিলি কার্ড কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং যদি কাউন্সিলরের তালিকা দেখেন, বিভাগীয় পরিচালকদের তালিকা দেখেন, সমস্ত জায়গায় প্রতিমন্ত্রীর হয় ভাই, না হলে সন্তান, না হলে নাতি, না হলে এরকম মানে অথবা বিএনপির সরাসরি পদধারী লোক, এমনকি সিটি কর্পোরেশনের প্রশাসক পর্যন্ত এখানে আছেন। এর পাশাপাশি পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকেও তারা এই পদগুলোতে জায়গা দিয়েছে। এরকম ফ্যামিলি কার্ড এবং দলীয় কার্ড এইভাবে ক্রিকেট আঙ্গনে দেওয়ার কিন্তু বাংলাদেশে অতীত নজির নেই, এমনকি আওয়ামী লীগও এই পর্যায়ে পর্যন্ত যেতে পারে না। এবং এই পুরো ঘটনাটাই ঘটছে দুটো শক্তির ইন্ধনে। বিএনপি এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি মাত্র, এই দুটো শক্তি হচ্ছে একদিকে পতিত আওয়ামী লীগ, যেটার কথা ইতিমধ্যে আসলো যে লন্ডনে গিয়ে পাপনের সাথে দেখা সাক্ষাৎ করে পুরো সেটআপটার সাথে কিন্তু তিনি জড়িত আছেন, এবং এর সাথে জয় শাহ, বিজেপির অমিত শাহ সন্তান এবং এখন সম্ভবত আইসিসির তিনি প্রেসিডেন্ট, এই ভদ্রলোকের প্রচ্ছন্ন প্রশ্রয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পেছনে ইন্ডিয়া, আওয়ামী লীগ এবং বিএনপি একযোগে মিলেমিশে আমাদের যেটা গর্বের জায়গা, আমাদের কোটি কোটি তরুণদের যে ভালো লাগার যে জায়গাটা, সেই ক্রিকেটকে ধ্বংস করছে। এটা আমরা ন্যাক্কারজনক মনে করি। সম্প্রতি জয় সাহার প্রতিনিধি হয়ে এখানে 2 জন আইসিসি প্রতিনিধি এসেছিলেন, এটার ব্যাপারেও মিথ্যাচার করা হয়েছে। বলা হয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন। তো নির্বাচন পর্যবেক্ষণ করতে আসলে ওনারা এখন কোথায়? ওনারা তো চলে গেছেন বাংলাদেশ থেকে। ওনারা মূলত এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুলের যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের তারা যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলো তদন্ত করতে। একটা খুব সহজ প্রশ্ন, যে এই যে হায়দ্রাবাদে আইসিসির যে সভাটা হয়ে গেল, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি মানে অ্যাডহক কমিটি যিনি প্রধান, তামিম ইকবাল সাহেব কেন দাওয়াত পেলেন না? কারণ জয় সাহা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, গোপনে গোপনে তিনি তামিম ইকবালকে সমর্থন দিলেও তিনি আইসিসির মতো জায়গায় বসে থেকে এই অবৈধ কমিটিকে কখনোই মানে তামিম ইকবালকে ইনভাইট করা মানে হচ্ছে অবৈধ কমিটিকে বৈধতা দেয়া, সেটা তিনি দেবেন না। এবং এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা খুবই লজ্জাজনক আমাদের দেশের জন্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি পাঠিয়েছেন তামিম ইকবাল সাহেব, কিন্তু তামিম ইকবাল বোর্ড প্রধান হিসেবে কিন্তু সেখানে যেতে পারেন না। তিনি বলেছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন তো আপনার করার কথা না, নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। এবং যারা আইসিসি যে প্রতিনিধিরা আসলো তারাও তো নির্বাচন কমিশনের সাথে বসলো না, তারা বসেছেন আপনার সাথে, তারা বসেছেন আমিনুল ইসলাম বুলবুলের সাথে। কিন্তু আপনারা আমিনুল ইসলাম বুলবুলের ওই বোর্ডের সাথে যেন তারা বসতে না পারে সেজন্য যত কিছু করা সম্ভব করার চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই।